আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো বর্তমান সময়ে সারা বিশ্ব সহ বাংলাদেশ করোনায় জর্জরিত। তাছাড়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে শরীয়তপুরের বিভিন্ন অঞ্চলে বন্যা কবলিত হওয়ায় এখানে মানুষের চরম দুর্দিন দুর্দশা পার করতেছে। এইসব প্রেক্ষাপটে আমাদের অর্থনীতি বিষয়টি জানা খুবই জরুরি। তা আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় রিপন স্যার। আশা করি তোমরা সবাই এই ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। তবে তোমাদের আমি জানিয়ে রাখি যে অবশ্যই তোমরা ক্লাস শুরুর পূর্বে তোমরা খাতা, কলম এবং তোমাদের পাঠ্য বইটি সামনে রাখবে। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের পাঠের আলোচ্য বিষয়, অর্থাৎ আমরা আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের ৪র্থ অধ্যায়ের উৎপাদনের উপকরণ ও সংগঠনের বৈশিষ্ট্য। আশা করি তোমরা গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে ক্লাসটি করবে। আজকের পাঠে শুরুতে রয়েছে উৎপাদনের উপকরণ। আসলে উৎপাদনের উপকরণ কি? উপকরণ বলতে আমরা কি বুঝি? উপকরণ বলতে আমরা বুঝি যে একটি জিনিস, পদার্থ বা কোনো কিছু তৈরি করার জন্যে এর সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় আমাদের জড়ো করতে হবে, অর্থাৎ সেই জিনিসটি তৈরি করার জন্যে অবশ্যই আমাদের কিছু প্রয়োজন হবে। কেউ যদি জমিতে ধান চাষ করতে চায় অথবা গম উৎপাদন করতে চায়, সেই ক্ষেত্রে তার কী কী প্রয়োজন হতে পারে? তার প্রয়োজন হতে পারে জমি, বীজ, সার, লাঙ্গল, সেচ, শ্রমিক ইত্যাদি। এ হচ্ছে উপকরণ, অর্থাৎ আমাদের ধান উৎপাদন করার জন্যে কী কী প্রয়োজন রয়েছে? জমি, বীজ, সার, লাঙ্গল, সেচ, শ্রমিক ইত্যাদি। তাহলে আমরা উৎপাদনের উপকরণ বলতে আমরা কি বুঝব? কোনো কিছু উৎপাদনের জন্যে যেসব দ্রব্য বা সেবাকর্ম প্রয়োজন হয় সেগুলোকে উৎপাদনের উপকরণ বলে। তোমরা বই থেকে দেখে আরও বিস্তারিতভাবে তোমরা বিষয়টি জানতে পারবে। তো আমরা আজকে উৎপাদনের উপকরণ কতগুলো হতে পারে, কি হতে পারে? অর্থনীতির ভাষায়, অর্থনীতির প্রেক্ষাপটে উৎপাদনের উপকরণ মূলত চারটি। কি কি? এক হচ্ছে ভূমি, 2 হচ্ছে শ্রম, 3 মূলধন, 4 সংগঠন। এই বিষয়গুলো আমাদেরকে উৎপাদন কার্য পরিচালনা করার জন্য বা উৎপাদন করার জন্য এই জিনিসগুলো আমাদের অবশ্যই লাগবে। তোমরা অবশ্যই খাতার মধ্যে নোট করে রাখবে এবং এখান থেকে, এই অধ্যায় থেকে, এই অংশ থেকে তোমরা যে বিষয়টি জানতে পারবে, বুঝতে পারবে, খাতা নোট করতে পারবে, সেটা হচ্ছে কি উৎপাদনের উপকরণ কি বা কাকে বলে এবং উৎপাদনের উপকরণ মূলত কয় ধরনের। এটা তোমাদের এমসিকিউতে থাকতে পারে পরীক্ষায়। বিষয়টা খুবই গুরুত্ব সহকারে তোমরা নিবে। এ পর্যায়ে আমরা উৎপাদনের উপকরণের বিস্তারিত আলোচনা করব। উৎপাদনের উপকরণের মধ্যে প্রথমে রয়েছে ভূমি। ভূমিটা কি? উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে, যেমন জমি, মাটি, মাটির উর্বরতা শক্তি, খনিজ দ্রব্য, বনজ ও জলজ সম্পদ ইত্যাদি। উৎপাদন উপকরণের মধ্যে দ্বিতীয়তে রয়েছে শ্রম। এটা উপকরণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শ্রমটা হচ্ছে কি উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। উৎপাদনে চাষি, জেলে, কামার, কুমার, তৈরি পোশাক শিল্পের শ্রমিকের কায়িক পরিশ্রমকে শ্রম বলে। আবার অফিস আদালতে কর্মকর্তার শারীরিক ও মানসিক পরিশ্রমকেও শ্রম বলা হয়। একইভাবে শিক্ষকের শিক্ষাদান, ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ এক ধরনের শ্রম। প্রিয় শিক্ষার্থীরা, উৎপাদন উপকরণের মধ্যে 3 নম্বর রয়েছে মূলধন। মূলধন হলো মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের উপকরণ। এই উৎপাদিত উপকরণ মানুষ ভোগ না করে নতুন দ্রব্য উৎপাদনের ব্যবহার করে, যেমন যন্ত্রপাতি, কাঁচামাল, কারখানা, অফিস, আসবাবপত্র প্রভৃতি।
উৎপাদন উপকরণের মধ্যে 4 নম্বর রয়েছে সংগঠন। সংগঠনকে সমন্বয়কারী বলে, অর্থাৎ উৎপাদন কার্য পরিচালনার জন্য, উৎপাদন করার জন্যে ভূমি, শ্রম, মূলধন এগুলোকে সমন্বয় সাধন করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে সংগঠন। উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে। এটা হচ্ছে সংজ্ঞা। এটা তোমরা যদি সংজ্ঞা আকারে আসে পরীক্ষায়, যেমন সংগঠন কাকে বলে বা সংগঠন কি, তখন তোমরা এতটুকু দিতে পারো। এটা তোমরা খাতায় দাগিয়ে নিতে পারো। সমন্বয় ঘটানো এবং কাজ পরিচালনাকে ব্যবস্থাপনাও বলা হয়। এই কাজটি যে ব্যক্তি সম্পাদন করে থাকেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। তাই উদ্যোক্তার বিভিন্ন কাজ, যেমন কোনো কিছু উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন, ভূমি, শ্রম, মূলধন একত্রীকরণ ও তাদের মধ্যে সমন্বয় সাধন ও ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা, এসবই সংগঠনের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা উৎপাদন উপকরণের যে 4টি উপকরণ রয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা নোট আকারে এগুলো নিতে পারো। তোমাদের সৃজনশীল পরীক্ষায় ভূমি কি কাকে বলে, শ্রম কি কাকে বলে, অথবা মূলধন কি, কেন মূলধন ব্যবহার করা হয়, সংগঠন কাকে বলে, ব্যবস্থাপনা কাকে বলে, এই বিষয়গুলো পরীক্ষায় তোমাদের আসতে পারে। তাছাড়া এমসিকিউ এগুলো আসতে পারে। এই জন্যে তোমরা এগুলো খাতায় সুন্দর করে নোট করে নিবে। তাহলে আমরা উৎপাদনের উপকরণের বিস্তারিত আলোচনা থেকে আমরা কি শিখতে পেলাম? আমরা শিখতে পেলাম যে সমগ্র উৎপাদন ব্যবস্থায় ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন এই 4টি উপকরণের যৌথ অংশগ্রহণ অপরিহার্য। কারণ এই 4টি উপকরণ ছাড়া বা এই উপকরণগুলো থেকে যে কোনো একটি অনুপস্থিত হলে উৎপাদন সম্ভব নয়। তাহলে আমাদের উৎপাদন যথোপযুক্ত, অর্থাৎ উৎপাদন সঠিকভাবে উৎপাদন করার জন্যে সব উপকরণের গুরুত্ব একরকম। তাই এই উৎপাদন উপকরণগুলোর মধ্যে কোনো একটিকেও ছোট করে বা খাটো করে দেখার কোনো সুযোগ নেই। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা সংগঠনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। অর্থাৎ একটি ভালো সংগঠনের কতগুলো প্রধান বৈশিষ্ট্য থাকে। সে বৈশিষ্ট্যগুলো হচ্ছে: 1. ব্যবসার উদ্দেশ্য ও প্রকৃতি। 2. ব্যবসার কার্যাবলী নির্ধারণ। 3. কার্যাবলীর বিভাগ। 4. কর্তব্য বন্টন। 5. অধিকার ও ভার বন্টন। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমেই রয়েছে ব্যবসার উদ্দেশ্য ও প্রকৃতি। সংগঠনের প্রথম ধাপের ব্যবসার উদ্দেশ্য কি হবে তা নির্ধারণ করতে হবে। ব্যবসার উদ্দেশ্য ও প্রকৃতি অনুসারে ব্যবসার সাংগঠনিক রূপ তৈরি করতে হয়। এই উদ্দেশ্যসমূহের মধ্যে কোনটি মুখ্য, কোনটি গৌণ, কোনটি স্বল্পমেয়াদী এবং কোনটি দীর্ঘমেয়াদী তা নির্ধারণ করে নিতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে ব্যবসার কার্যাবলী। ব্যবসার উদ্দেশ্য ও প্রকৃতি ঠিকমতো নির্ধারণ করার পর ব্যবসার সমগ্র কার্যাবলী বিশ্লেষণ করা হয়। যেমন উৎপাদন, ক্রয় বিক্রয়, অর্থসংস্থান, শ্রমিক কর্মী নিয়োগ, শ্রমিক মালিক সম্পর্ক প্রভৃতি। সেজন্য প্রয়োজন হয় হিসাব রক্ষণ, বিজ্ঞাপন ও প্রচার, পণ্য মজুত ব্যবস্থাপনা ইত্যাদি। এজন্য ব্যবসার কার্যাবলী সংগঠনের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। 3 নম্বর রয়েছে কার্যাবলীর বিভাগ। কার্যাবলী বিশ্লেষণের পর কাজের ধরন ও উদ্দেশ্যর মিল অনুযায়ী কাজগুলোকে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়। একই বিভাগের সহায়ক কাজগুলোকে আবার উপভাগে ভাগ করা হয়। যেমন উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, হিসাব রক্ষণ বিভাগ, প্রচার বিভাগ ইত্যাদি। এর বাইরেও অনেক বিভিন্ন উপভাগে ভাগ করা যেতে পারে।
অনেক সময় কোনো কোনো ব্যবসা আঞ্চলিক ভিত্তিতেও ভাগ করা হয়, কয়েকটি শাখা একত্রে আঞ্চলিক বিভাগ হিসেবে গণ্য হয়। সংগঠনের 4 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে কর্তব্য বন্টন। কর্তব্য বন্টন বলতেই আমরা বুঝি যে প্রতিটি ব্যবসার প্রতিটি কর্মীর উপর একটি নির্দিষ্ট কাজের ভার অর্পণ করা হয়। অভিজ্ঞতা, ক্ষমতা ও দক্ষতা অনুসারে প্রতিটি বিভাগে ও উপবিভাগের প্রতিটি কর্মী সুনির্দিষ্ট কর্তব্য স্থির করা হয় এবং যে কর্মী যে কাজে অভিজ্ঞ ও দক্ষ তাকে সেই কাজটি দেওয়া হয়। কর্তব্য বন্টনে যদি ত্রুটি দেখা দেয় বা কর্তব্য বন্টনে যদি অদক্ষতার প্রমাণ পরিলক্ষিত হয়, তাহলে সংগঠনটি ঠিকভাবে দাঁড় করাতে সম্ভব হবে না এবং এতে ভালো উৎপাদনও সম্ভব হবে না। তাছাড়া কর্তব্য বন্টন করার ক্ষেত্রে যদি অযোগ্য লোককে দায়িত্বভার অর্পণ করা হয়, তাহলে সম্পূর্ণ বিভাগে একটা হযবল সৃষ্টি হবে, কাজের ব্যাঘাত ঘটবে, উৎপাদনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। এই জন্য কর্তব্য বন্টন সংগঠনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। সর্বশেষ এবং 5 যেই বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে অধিকার ও ভার বন্টন। ভার অর্পণ বলতে কর্তব্য পালনের উপযুক্ত কার্যনির্বাহী ক্ষমতা অর্পণ করাকে বোঝায়। প্রতিটি কর্মীকে স্বাধীনভাবে, নির্বিঘ্নে এবং যথাযথভাবে কাজ করার অধিকার দিতে হয়। ঊর্ধ্বতন কর্মকর্তা তার কর্তৃত্ব বা ক্ষমতা একাংশ তার অধীনস্থ কর্মীকে অর্পণ করে, আবার অধীনস্থ কর্মী তার ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট কাজের কৈফিয়ত দিতে বাধ্য থাকে। উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে এই দুটি ভিন্নমুখী প্রবাহ অব্যাহত থাকলে সংগঠন সফল হয়। তাহলে সংগঠনকে সফল করার জন্য অধিকার ও ভার বন্টনের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সংগঠনের বৈশিষ্ট্যগুলো গুরুত্ব সহকারে আমরা নোট আকারে আমরা শিখে নিব, মুখস্থ করব, যাতে করে আমরা পরীক্ষায় সৃজনশীল এবং প্রশ্ন এখান থেকে যদি কোনো প্রকার এমসিকিউ আসে সেগুলো যাতে আমরা যথাযথভাবে উপস্থাপন করতে পারি পরীক্ষার খাতায়, সেদিকে আমার খেয়াল রাখতে হবে। তাহলে এই পাঠ থেকে আমরা কিছু বাড়ির কাজ আমাদের অবশ্যই নেওয়া উচিত, যেটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো। অবশ্যই বাসায় সেই হোমওয়ার্কগুলো তোমাদের করতে হবে। প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে। যদি প্রতিদিনের কাজ প্রতিদিন না করা হয় তাহলে আজকের ক্লাস শেষে আমরা কিছু বাড়ির কাজ নিব, সেটা তোমরা খাতায় লিখে নিতে পারো। সংগঠনের 5টি উপকরণ ও 5টি বৈশিষ্ট্য মুখস্থ করতে হবে এবং খাতায় লিখতে হবে। আমরা অবশ্যই বাড়ির কাজের গুরুত্ব দিব এবং বাড়ির কাজগুলো ঠিকমতো করতে হবে। যদি বাড়ির কাজ ঠিকমতো না করা হয় তাহলে সিলেবাস শেষ করা সম্ভব হবে না। সামনে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে না। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।